শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি মোহাম্মদ লুৎফর রহমান আছি আজকের এই ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, গত দুটো ক্লাসে আমরা সংলাপ নিয়ে কথা বলেছিলাম। সংলাপ কাকে বলে, সংলাপের প্রকারভেদ এবং দুটো সংলাপ বর্ণনাত্মক এবং দ্বন্দ্বময় সংলাপ নিয়ে আমরা আলোচনা করেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করে আজকের ক্লাসে আমরা পরবর্তী কয়েকটি সংলাপ নিয়ে কথা বলব। পরবর্তীতে যে সংলাপটি আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই একক সংলাপ। একক সংলাপ প্রধানত একটি চরিত্রে দীর্ঘ সংলাপ, অর্থাৎ দৈর্ঘ্যে বড় হওয়ায় এতে নাটকীয় দ্বন্দ্ব সাধারণত কম থাকে, এটি লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আর একক সংলাপ বলতে সাধারণত নাটকেই এই ধরনের সংলাপ আমরা লক্ষ্য করি এবং নাটকের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আমরা এক ধরনের নাটক দেখতে পাই এক চরিত্র বিশিষ্ট নাটক। সেই এক চরিত্র বিশিষ্ট নাটকেও কিন্তু এই একক সংলাপের উপস্থিতি সব থেকে বেশি আমরা লক্ষ্য করি। তাছাড়া অন্যান্য নাটকেও কিন্তু আমরা একক সংলাপ লক্ষ্য করে থাকি। মূল কথা হচ্ছে একক সংলাপে একটি মাত্র চরিত্র দীর্ঘক্ষণ কথা বলবে বা দীর্ঘক্ষণ সংলাপ দিয়ে যাবে। আমরা একক সংলাপের একটি উদাহরণ এখানে আনবার চেষ্টা করেছি। এটি বিখ্যাত নাট্যকার নুরুল মোমিনের নেমেসিস নাটক থেকে চয়ন করা হয়েছে। দেখুন, এখানে একটা চরিত্র অর্থাৎ সুরজিৎ নন্দী, নেমেসিস নাটকের যে নায়ক সেই সুরজিৎ নন্দী সংলাপ দিচ্ছে। সংলাপটি এরকম: লক্ষ্মীর ভান্ডার বাংলাদেশ আছে নিরন্ন, বিশ্বের দোষ দেব না। আমাদের নালিশা আছে বাংলাদেশের লোকের বিরুদ্ধে, যারা বিদেশবাসীর উদ্যত হার সমুখ থেকে অন্ন সরিয়ে নিচ্ছে 4 গুণ লাভের আশায়। অনাহার ক্ষুধা দেশটাকে পিষ্ট করছে, মার স্তনে দুগ্ধ নাই, চুষে চুষে দুধ না পেয়ে সন্তানগুলো কুকুর ছানার মতো কেউ কেউ করছে মার বুকে। সরীসৃপের মতো কেন্নার মতো শহরের রাস্তা ঘাটে কিলবিল করছে নরনারী খাদ্যের অন্বেষণে। অসহ্য স্পর্শা যুবতী দেহ বিকিয়ে দিচ্ছে অবহেলায় এক মুঠো অন্নের জন্য। লক্ষ্য করুন, এখানে যে সংলাপটি রচনা করা হয়েছে সেটি কিন্তু একটি মাত্র চরিত্র, অর্থাৎ যে চরিত্রের নাম আমরা উল্লেখ করেছিলাম সুরজিৎ নন্দী, সেই সুরজিৎ নন্দী কিন্তু একাই এখানে কথা বলে যাচ্ছেন। এবং এই নেমেসিস নাটকটি কিন্তু এক চরিত্র বিশিষ্ট নাটক, ফলে এখানে শুধু সুরজিৎ নন্দী একাই কিন্তু কথা বলেছেন। এরকম দীর্ঘ সংলাপ, দীর্ঘ আকারের সংলাপটি একক সংলাপ বলা হয়ে থাকে। এরপরে যে সংলাপটি নিয়ে কথা বলবো সেটি পরিপূরক সংলাপ। আমরা একটু পরিপূরক শব্দটার ব্যাখ্যাটা জানবার চেষ্টা করব। পরিপূরক শব্দের অর্থ হচ্ছে, এখানে একটা সংলাপ আমরা শুনতে পাবো, কিন্তু মূলত এই সংলাপের আড়ালে অর্থাৎ একজন সংলাপকারীকে আমরা দেখতে পাবো বা লক্ষ্য করব, কিন্তু ওই একজন সংলাপকারীর আড়ালে আরেকজন সংলাপকারী কিন্তু নীরবেই থেকে যায়, যিনি কোনো সংলাপ দেবেন না, তার কোনো উচ্চারণে তার কোনো সংলাপ আমরা শুনতে পাবো না, কিন্তু যে সংলাপ রচনাকারীকে আমরা প্রত্যক্ষভাবে দেখব, প্রত্যক্ষভাবে যার কথা শুনবো, সেই সংলাপকারীর সংলাপের মধ্য দিয়েই নীরবে বা ব্যাকগ্রাউন্ডে যে সংলাপকারী রয়েছেন তার কথাগুলো প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ এখানে কথা বলবেন কিন্তু একজন সংলাপকারী, কিন্তু মনে হবে যে তিনি আরো কারোর সাথে কথা বলছেন, যেই কথাটা নীরব থাকবে, কিন্তু প্রথম সংলাপকারীর কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে তিনি অন্য কারোর সাথে কথা বলছেন এবং তার কথার প্রত্যুত্তর তিনি দিচ্ছেন। এইরকম সংলাপে নাট্যগুণ কিন্তু খুব বেশি থাকে। একটু আমরা যে আগের সংলাপগুলো দেখেছি যেখানে দ্বন্দ্বময় সংলাপে নাট্যগুণ দেখেছি, কিন্তু বর্ণনাত্মক বা বিবরণধর্মী সংলাপে তেমন একটা নাট্যগুণ আমরা লক্ষ্য করিনি। কিন্তু পরিপূরক সংলাপে কিন্তু আমরা
দ্বন্দ্বময় সংলাপের মতো অনেকটা নাট্যগুণ আমরা কিন্তু লক্ষ্য করব। এবং খেয়াল রাখতে হবে পরিপূরক সংলাপটা কিন্তু অনেকটা দ্বন্দ্বময় সংলাপের মতোই। কিন্তু দ্বন্দ্বময় সংলাপের সাথে পরিপূরক সংলাপের মূল পার্থক্যটা হচ্ছে দ্বন্দ্বময় সংলাপে দুটো চরিত্রেরই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করবো এবং দুটো চরিত্রই ক্রমানুসারে পরপর কথা বলে যাবেন। কিন্তু পরিপূরক সংলাপে শুধুমাত্র একটি চরিত্র কথা বলবেন, আরেকটি চরিত্র নীরব থাকবেন। সেক্ষেত্রে বন্ধুরা এই নমুনা সংলাপটি লক্ষ্য করুন। এখানে দেখুন ধন্যবাদ কবিতা থেকে অর্থাৎ আহসান হাবিব রচিত ধন্যবাদ কবিতা থেকে একটা স্তবক আমরা উল্লেখ করেছি। এই সংলাপটি যদি খুব ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই সংলাপের ভেতরে একজন সংলাপকারীকে আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি এবং পরোক্ষভাবে আরেকজন সংলাপকারী যে আছেন সেটি কিন্তু প্রথম সংলাপকারী অর্থাৎ প্রত্যক্ষ সংলাপকারীর কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সংলাপটি এখানে উল্লেখ করি, মূলত যদিও এটি কবিতা আকারে এটি আমরা পড়ব। সত্যি নাকি ওদেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা? তাহলেও বলুন তো এমন নিখুঁতভাবে সেটা, এদেশে আপনি ছাড়া কে আর দেখালো? অনেকেই হবেও বা সেসব কি জানি, আপনার অধীনস্থ জনৈক কেরানি। খেয়াল করে দেখুন এই জায়গায় অর্থাৎ এই সংলাপের এই যে শুরুতে সত্যি নাকি এই প্রশ্নটি যখন আমরা শুনছি তখন কিন্তু আমরা একটা কথা স্পষ্ট বুঝতে পারছি যে তার আগে হয়তো পরোক্ষে যে সংলাপকারী রয়েছেন তিনি ঘটনাটির বিবরণ দিয়েছেন, এরপর প্রত্যক্ষ সংলাপকারী তার উত্তরে বলছেন সত্যি নাকি এবং তার ব্যাখ্যাটা দেওয়ার পরে তিনি আবার যখন ওই পরোক্ষ সংলাপকারীর উদ্দেশ্যে এই কথাগুলো বললেন, এই যে ওদেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা, তাহলেও বলুন তো এমন নিখুঁতভাবে সেটা, এদেশের আপনি ছাড়া কে আর দেখালো, এই যে প্রশ্নটা করলেন প্রত্যক্ষ সংলাপকারী, সেখানে অবশ্যই পরোক্ষ সংলাপকারী উত্তর দিয়েছেন, যে উত্তরটি এখানে উজ্জ্ব রয়েছে। কারণ আমরা এই জায়গাটাতে অর্থাৎ প্রত্যক্ষ সংলাপকারীর এই সংলাপটিতে আমরা বুঝে ফেলি যে নিশ্চয়ই পরোক্ষ সংলাপকারী কোন একটি উত্তর দিয়েছেন। সেই কারণে তিনি বলছেন অনেকেই হবেও বা সেসব কি জানি, আপনার অধীনস্থ জনৈক কেরানি। এই যে অনেকেই কিংবা সত্যি নাকি এই কথার দ্বারাই কিন্তু আমরা বুঝে ফেলি যে এই সংলাপ রচনাকারীরা পরোক্ষে আরেকজন সংলাপ রচনাকারী রয়েছে। এবারে আমরা আরেকটি সংলাপ নিয়ে কথা বলবো, সর্বশেষ সংলাপ কাব্যধর্মী সংলাপ, এটি নামকরণ আমরা করেছি। কাব্যধর্মী সংলাপ বলতে আমরা সাধারণত বুঝবো যে সংলাপের মধ্য দিয়ে কবিতার মতো একটা ঢং, কবিতার মতো কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য প্রকাশিত হবে। যদিও আমরা বলি যে সংলাপ থাকবে নাটকে, কিন্তু নাটকে সংলাপকারীরা যখন সংলাপ দেন তখন কিছু কিছু সংলাপ কিন্তু অনেকটা নাটকের যে বৈশিষ্ট্য সেটি ছাড়িয়ে কবিতার বৈশিষ্ট্যে পরিণত হয়। এই ধরনের সংলাপকে আমরা বলেছি কাব্যধর্মী সংলাপ। এখানে আমরা ঐতিহাসিক নাট্যকার তেজেন্দ্রলাল রায় রচিত শাহজাহান নাটক থেকে কিছু অংশ আমরা উদাহরণ হিসেবে পরবর্তী স্লাইডে দেখব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাব্যধর্মী সংলাপটি হচ্ছে কবিতার মতো করে যে সংলাপগুলো রচনা করা হয় সে ধরনের সংলাপকে বলে কাব্যধর্মী সংলাপ। এখানে খেয়াল করুন সাধারণত ঐতিহাসিক যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোতেই সাধারণত এই কাব্যধর্মী সংলাপটা খুব বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও অন্যান্য রচনাতেও বা অন্যান্য সাহিত্যেও কিন্তু আমরা কাব্যধর্মী সংলাপের বৈশিষ্ট্য লক্ষ্য করি। তবে ঐতিহাসিক চরিত্রের মুখে এ ধরনের কাব্য সংলাপ যদি থাকে তাহলে ওই নাটকের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু উজ্জ্বল হয়। কেননা ঐতিহাসিক চরিত্রের মুখে সমকালীন ভাষা অনেক ক্ষেত্রেই বেমানান লাগে। আমরা যারা অতীত আসলে ঐতিহাসিক নাটকগুলোতে তো একটা ইতিহাসকে কেন্দ্র করেই রচিত হয়, ফলে এই ঐতিহাসিক নাটকে আমরা যদি সমকালীন কোনো ভাষা জুড়ে দিই তাহলে নাটকটি কিন্তু নাটকের সংলাপটি কিন্তু প্রাণবন্ত হয় না। সেই কারণেই নাট্যকাররা অনেক ক্ষেত্রে ঐতিহাসিক চরিত্রের মুখ দিয়ে কাব্যধর্মী সংলাপ দিয়ে থাকেন। যেমন আমরা যদি আরেকটি সংলাপের কথা বলি, আরেকটি নাটকের কথা বলি, সেটি সিরাজদৌল্লা শচীন সেনগুপ্ত বা আমাদের শ্রীকান্ত আবু জাফরের রচনা সেই সিরাজদৌল্লা নাটকেও কিন্তু এরকম কাব্যধর্মী অনেক সংলাপ আমরা লক্ষ্য করি। কাব্যধর্মী সংলাপের নমুনা আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাহজাহান নাটক থেকে আমরা একটি
নমুনা এখানে দেখার চেষ্টা করব। এখানে যে চরিত্র কথা বলছে সেই চরিত্রের নাম হচ্ছে শাহজাহান। তিনি তার মেয়ে জাহানারার উদ্দেশ্যে সংলাপ প্রদান করছেন। সেই সংলাপটার ভাষা কেমন হচ্ছে দেখুন। চেয়ে দেখ এই সন্ধ্যাকালে ওই যমুনার দিকে, দেখ কি সে কি স্বচ্ছ, চেয়ে দেখ ওই আকাশের দিকে, দেখ সে কি গাঢ়, চেয়ে দেখ ওই পুঞ্জ বনের দিকে, দেখ সে কি সুন্দর, আর চেয়ে দেখ ওই কস্তুরীভূত প্রেমাশ্রু, ওই অনন্ত আক্ষেপের আপ্লুত বিয়োগের অমর কাহিনী, ওই স্থির মৌন নিষ্কলঙ্ক শুভ্র মন্দির, ওই তাজমহলের দিকে চেয়ে দেখ সে কি করুণ, তাদের দিকে চেয়ে অরঙ্গজীবকে ক্ষমা কর, আর ভাবতে চেষ্টা কর যে এ সংসারকে যত খারাপ ভাবিস সে তত খারাপ নয় জাহানারা। অর্থাৎ জাহানার উদ্দেশ্যে শাহজাহানের যে আবেগ আবেগ সম্বলিত সংলাপ, সেটি এখানে আমরা কাব্যধর্মী সংলাপের মর্যাদা দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে বেশ কিছু সংলাপ, বিভিন্ন ধরনের সংলাপ নিয়ে কথা বললাম। আমরা পরবর্তী ক্লাসে সংলাপ নিয়ে আরো কথা বলবো এবং নমুনা সংলাপ আরো দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।